আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বুঝতেই পারতেছেন এই মুহূর্তে আছি মোটোটকে। এই প্রাচীরটা এখানে নতুন বানাইছে, এই জন্য মানে আমিও আসলে ঈদের পরে, এটা হচ্ছে কিন্তু পবিত্র ঈদুল আজহা 2025-এর পরে প্রথম ক্যামেরা অন করছি মোটোটকে। তাই দেখলাম অনেক চেঞ্জ। এখন সব স্কুল ছাত্রের মতন সামনে তাদের অফিসের টেবিলগুলো ফেলাই দিছে, মনে হচ্ছে যেন স্কুলের বেঞ্চে আজকে সাহিব ভাই আমাদের একটা ক্লাস নিবে। ক্লাসটা হচ্ছে কি বল রেসার নিয়ে, ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 এর। মানে আমারে বলছে কয়েকদিন আগে, আজকেও এসে শুনছি, কিন্তু আমি আসলে কিছু বুঝে উঠতে পারতেছি না। মানে আমার মধ্যে একটা তীব্র দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয়েছে, এটা নিয়ে কনফিউজড হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে। তা এখন দেখি সাহিব ভাইরা কতটুকু বিভ্রান্ত, এবং এটা নিয়ে আসলে কার্যত তারা কি ধরনের মানে ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং কি করে আর কি, ফিক্সড কোনো সিদ্ধান্তে তারা আসতে পারছে কিনা, এই ব্যাপারটা আজকে আমরা শুনবো। তো চলেন আমাদের কথাবার্তায় আমরা প্রবেশ করি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. এখানে গ্লাসও হবে, এখানে ক্লাস করবেন না? গ্লাস হবে, নিচে টাইলস হবে। হ্যাঁ, নিচে টাইলস দিবেন। মানে এই ফ্লোরে আটলে কি আপনার সমস্যা হয়? না, এখানে আসলে ওই ঝাড়ু টাড়ু দিতে অসুবিধা হয়, ওয়ার্কশপ তো অনেক বালি আসে। ভাবছিলাম কার্পেট দিব, তো পরে ভাবলাম কার্পেট বাদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি বাদ হয়ে যাবে। সো টাইলস করব, এখানে ওয়াল গ্লাস করব। ওয়ালটা করেছি ঈদের ফাঁকে। হ্যাঁ আচ্ছা, এখন দরজা এবং গ্লাস আসতেছে। আচ্ছা আচ্ছা ফাইন। আচ্ছা, এবারে আপনি আমাদের বিভ্রান্তির সেই গল্পটা একটু বলেন, প্র্যাকটিক্যালি একটু দেখানোর আগে ঘটনার প্রেক্ষাপটটা বলি। হ্যাঁ, বাংলাদেশে অনেক ধরনের মানুষ হয়, তো বাংলাদেশের আমরা যারা কাস্টমার, আমি নিজেও যখন আমি দোকানে যাই, আমি মনে করি যে আমি যখন পে করছি, আই গেট এভরি রাইট টু ব্লেম সামওয়ান আর কি। আমার মনে হইলো এটা 2 নম্বর, আমার মনে হইলো দোকানদার চোর, এটা আমারও মনে হয়। আমাদের এখানে যেই ধরনের কাস্টমাররা আসে তাদের 99% এরকম না, 2-1 আমরা এরকম পাই যারা কিনা কোনো কিছুকে আসলে স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পায় না। আচ্ছা, তো আমরা এদেরকে বাসখোর কাস্টমার বলি। এনার বিভিন্ন জায়গায় যে বাস খায় আসলে, ওইরকমই একটা কাস্টমার আমার কিছুদিন আগে আসছে, এবং সে আমি দেখলাম যে গত পরশুদিন বোধহয় একটা রিভিউ দিয়েছে। আচ্ছা, গত পরশুদিন বলতে আজকে হচ্ছে কত তারিখ দেখেন? আজকে 17 জুন 2025। হ্যাঁ, 14 তারিখ না 15 তারিখে একটা রিভিউ দিয়েছে। পরে আমাকে আমার কিছু কাস্টমার বললো, সাহেব ভাই এরকম একজন বলতেছে অমুক তমুক। তো আসলে এটা তো আর লিখে প্রকাশ করা সম্ভব না, এই জন্য একটা কন্টেন্টও বানায়, মানুষের জ্ঞানও খুলবে, মানুষের দেখায়ও, প্ল্যান করে আসলে এটা করা। আচ্ছা আচ্ছা, ঘটনার 2টা পয়েন্ট আছে ওখানে। আচ্ছা, উনি বলেছে যে সাইব ভাই যে বলেছে 3000 টাকা বলেছে, সেটা আমি 1700 টাকা দিয়ে 1800 টাকা দিয়ে কিনেছি। মানে আপনি যেটা 3000 বলছেন, এটা দিয়ে উনি 1800 টাকায় কিনেছি। আচ্ছা, কি গাড়ি? এফজেডএস ভার্সন 3। খুব দাঁড়িয়ালো লোক, খুব ফসে। এর আগে আমার কাছে আসছে, উনি মাঝে মাঝে মনে হয় ঘুরে টুরে চেক টেক করায়। আচ্ছা, আমি তাকে বলেছিলাম আপনাকে আগে দেখেছি। হ্যাঁ, আসার পরে সে আমাকে আর কি আসলো, ঘটনাটা বলি, আমার মনে হয় ইম্পর্টেন্ট, কাস্টমাররা জানো। আসলো, আগেই শিডিউল চেয়েছে। আমাদের এখানে তো বুকিং করে আসতে হয়, জানেন যে আমরা ভিড়ভাড়টা পছন্দ করি না, যে কারণে বুকিং করে আসলে মানুষ কম থাকে। তার গাড়ির কেস শুনে আমাদের মনে হয়েছে যে তার গাড়িটা আগে চেক করা দরকার। তো আমি তাকে ডেকেছি চেক করার জন্য, সেও আসছে মাশাআল্লাহ। তো আসার পরে আমরা তার গাড়ি চেক করেছি। চেক করতে আমরা সচরাচর টাকা নেই, জানেন, আমরা তার থেকে টাকা নেই বেসিক্যালি। চেক করে আমাদের কাছে মনে হয়েছে তার বল রেসারের সমস্যা, ব্যাকটিসের সমস্যা, রাইডিংয়ে যেটা হয়। তারপর আমরা তো কাউকে 100% গ্যারান্টি দিতে পারি না যেখানে সমস্যা আছে, কারণ খোলার পরে দৃশ্য আরেক রকম হয়, গ্রিজ শুকায় গেলেও একই ফিলিংস হয়। তো আমার মেকানিক বলতেছিল যে ভাই গ্রিজ শুকায় থাকলে একই কাহিনী হবে। তো অনেক ভিড় সেদিন। আমি তাকে বললাম ঠিক আছে, আমরা আশা করি। আমি তাকে বললাম যে ধরে নিতে হবে বল রেসার নষ্ট, ব্যাকটিস নষ্ট, এইভাবে আপনাকে খুলতে হবে। তো বললো বল রেসারের দাম কত? তো বললাম যে বল রেসারের দাম 3000 টাকা। এটা শোরুমে আগে 5200 টাকা বিক্রি হতো, সে স্বীকার করছে 5200 টাকা বিক্রি হতো এফজেডএস ভার্সন 3। পরে আমাকে সে বলে যে এখন শোরুমে দাম কমাইছে 3000 টাকা। বললাম আমরা দাম কমাইনি, আমাদেরটা ওইরকমই 3000 টাকা, 2900 টাকা আমরা বিক্রি করি। তো সে বলে ঠিক আছে তাহলে শিডিউল দেন, তবে বল রেসারটা আমি হচ্ছে গিয়ে শোরুম থেকে এনে দিব। আমি বললাম কেন? আমি এনে দেবো। আমি বললাম কেন? বলে আমার আত্মতুষ্টির জন্য। তো কিরকম একটা মানুষ উনি, আমার বল রেসারকে রিলাই করছে না, তার আত্মতুষ্টি হচ্ছে না, সে শোরুম থেকে এনে দিবে।
কিন্তু বাকি পার্টস আমার থেকে আবার নেবে। আমি তাকে বললাম ভাই তাহলে আপনি শোরুম থেকে সমস্ত পার্টস এনে দিবেন আমাকে। সে আমাকে বললো কেন? আমি বললাম আপনি আমার একটা পার্টসকে যখন রিলাই করছেন না, আপনি আমার বাকি পার্টসকেও রিলাই করবেন না। ওগুলা নিয়ে আপনার মধ্যে একটা বিভ্রান্তি থাকতে পারে, হয়তো লজিক্যাল কারণে কোনো এক সময় সমস্যা হইতে পারে ওখানে, আপনার মনে হবে যে আমি 2 নম্বর পার্টস দিচ্ছি এই জন্য। ঠিক এই কথাগুলো আমি তাকে বলছি। আচ্ছা তার ভালো লাগে নাই। আচ্ছা আচ্ছা তার ভালো লাগে নাই। সে যিনি ডাইরেক্টলি আমাকে চোর বলতেছে তার এটা ঠিক আছে, কিন্তু আমি যে বলতেছি তাকে অফার, তার ভালো লাগে নাই। আচ্ছা আচ্ছা, তারপর আমাকে বলে শিডিউল দেন। মিনওয়াইল আমার একটা কাস্টমার ফোন দিয়েছে, আমার খুব পুরনো কাস্টমার, শনিবারে শিডিউল চেয়েছে। আমি তাকে বললাম যে শনিবারে খালি আছে বিকেলে। আমাকে ওই প্রান্ত থেকে বললো তাহলে আমার জন্য বুকিংটা রাখেন। আপনি জানেন যে আমাদের পুরনো কাস্টমার আমাদেরকে ফোনে বুক করলে আমরা আগে বুক করি, প্রায়োরিটি বেশি পাবে সে আমার। আর আমার 3 বছর পুরনো কাস্টমার, 2 বছর পুরনো কাস্টমার। সে বলে আমাকে শনিবারে শিডিউল দেন। আমি বললাম আমার কাছে শিডিউল নাই শনিবারে। এইটা নিয়ে সে আমার পেজে হ্যান্ড যে আছে না ভাই, ওই যে রিভিউ, the only one thing that this nation is review. তাহলে আনফরচুনেটলি বিএনপি রাজনৈতিক দলগুলোকে কি রিভিউ দিতে পারতেছে না, দিতে পারলে মনে হয় ভালোই, বুঝছেন? বাঙালি রিভিউ দিতে খুব পছন্দ করে, এবং আরেকটা জিনিস খুব পছন্দ করে আমি অ্যাজ এ বাঙালি আমি নিজেও বলছি, অন্যকে অপবাদ দেওয়া না জেনে না বুঝে। রাইট ভাই, আমি এটা শুনেন, আমি বলি, আচ্ছা শুনেন, আপনার নামে একটা বিচার আছে, ইয়ামাহা FZ25 এটার গ্রুপে একটা পোস্ট করছে, আমি দর্শকদের সামনে দেখাই দিছি। ওই পোস্টটা নিয়েই এইটা শুনেন, ওই পোস্ট নিয়েই কাণ্ড। ওই পোস্ট নিয়ে কাণ্ড মানে এটা তো আপনি FZ ভার্সন 3, ওটা তো 25 এ যে সে পোস্ট করছে, কিন্তু পোস্টটা আসলে FZ ভার্সন 3 নিয়ে। হ্যাঁ ওমা, আমার পেজে সে রিভিউ দিয়েছে। না হ্যাঁ ওই লোকটাই কি এটা? ওই লোকটা এটা দেখেন, আমি দেখাবো না। আমি বলি, আপনি বলতে চাচ্ছেন যে পোস্টার দিছে FZ25 গ্রুপে, হ্যাঁ, কিন্তু সে গাড়ি চালায় FZ ভার্সন 3। তিনি অভিযোগ করছে, আমি প্রথম প্যারাটা পড়ছি খালি, পরে আমার আর পড়তে আসলে মনে চায় নাই, মানে আগ্রহ তৈরি হয় নাই। প্রথম প্যারাতে উনি মেনশন করছে যে মোটরডকের পেইড রিভিউ দেখে, ফার্স্ট খোঁচাটা কিন্তু আমি খেয়েছি, সে সেম জিনিস আমার এখানে করেছে তো আরেকজন। বলছে যে মোটরডকের পেইড রিভিউ দেখে হ্যাঁ এই গেছিলাম সার্ভিসের এই প্রয়োজনে। তো এরপরে কি হয়েছে আপনার, উনি এই আপনারা নাকি বলছেন যে এই গাড়ি আপনারা এইভাবে সার্ভিস করেন না, আগে মানে চেকিং করতে হয়, শিডিউল নিতে হয়, শিডিউল নিতে হয়। কিন্তু উনি এই জিনিসটা ওনার কাছে পছন্দ হয় না, শিডিউল নিতে হয়। উনি বলতেছে যে মোটরডক এটা নাকি এটা বাটপারি না ঠকানি, কি যেন কথাটা হুবহু আমি ভুলে গেছি, দর্শকের সামনে দেখতেছে এই ধরনের। মানে আপনাদের ওই যে শিডিউল নেওয়ার সিস্টেমটা, এটা তার কাছে মনে হয়েছে এটা আপত্তিকর, প্রতারণা বা বাটপারি এরকম একটা কিছু মনে হয়েছে। আর এতটুকু পড়ার পরে ভাই আমি রেখে দিচ্ছি, আমি নিচে আর কি লেখছে আমার আর পড়ার ইচ্ছে জাগে নাই। আমি দেখবো না, দেখান। আচ্ছা দেখাবো না। আচ্ছা, এই শিডিউল নেওয়া যে বাটপারি বললো কথাটা, এইটার ব্যাপারে আপনার কি বলার আছে? ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে না, তোমরা কারণ আমি না বুঝে অপবাদ দিও না। উনি অপবাদকারীর মধ্যে একটা খুব সিম্পল একটা লজিক আপনাকে বুঝাই। আমাদের এখানে আমরা লাইন ধরে গাড়ি নেই না, সকালে একটা শিডিউল হয়, দুপুরে একটা শিডিউল হয়। আমাদের এখানে যারা আসে তাদের প্রতিটা মিনিটের ভ্যালু আছে। ম্যাক্সিমামই চাকরিজীবী মানুষ আসে, ইয়াং ছেলে পেলে আসে না। সো তারা আমাদের এখানে যখন সময় নিয়ে আসে, তারা নির্দিষ্ট সময় নিয়ে আসে যে এতটুকু সময় আসলে সার্ভিসিং এ লাগবে, তাকে আমি অপেক্ষায় রাখতে পারি না। সো আমরা যে প্রসেসটা চালু করলাম যে উনি যদি আমার এখানে শিডিউল বুক করে আসে, তাহলে তার জন্য ওই র্যাম্পটা ওই সময় রিজার্ভ করা থাকবে, গাড়ি আসার পরপরই যেন সে কাজ শুরু করে দিতে পারে। কারণ আমরা দেখেছি, আমি তো মোটরসাইকেলিস্ট, যে এক জায়গায় সার্ভিস করতে গিয়েছি, আমি ঘন্টার পর ঘন্টা বসে আছি, তারপরে যে আর সন্ধ্যাবেলা আমার শিডিউল হয়েছে। আমাদের কাস্টমার ওরকম না, আমাদের কাস্টমার নির্ধারিত সময় নিয়ে আসে, তার জন্য একটা নির্ধারিত স্লট রাখতে হয়, ওই স্লটটাতে সে আসবে, তার কাজ ধরবো, সে চলে যাবে। মাঝে মাঝে আধা ঘন্টা এদিক ওদিক হয়, 1 ঘন্টা এদিক ওদিক হয়, কিন্তু 2 ঘন্টা কারো হয় নাই। তো যারা বুকিং করে আসে আমাদের এখানে, তারা এসে কাজটা শুরু করে দিতে পারে। এখন যারা শিডিউল নিয়ে আসলো আমাদের এখানে, একজন মনে করেন বুকিং দিল, আমার একটা গাড়ি মাস্টার সার্ভিস R15 মনে করেন 2500-2400 টাকা, সে আমাকে শিডিউল বুক করলো, সেদিন সে আসলো না, আমাদের র্যামটা কিন্তু খালি থাকে, তাই না? আচ্ছা, কোন একটা ব্যক্তি আমাকে বললো যে ভাই আমি শিডিউল বুক করেন। আমরা কিন্তু শিডিউল বুকিং কিছুদিন আগে চালু করেছি, শুরু থেকে এরকম ছিল না। আমরা দেখেছি বুকিং করার পরে সে আসে নাই, আর কি শিডিউল ফোনে কনফার্ম করেছে যে ভাই বুকিং রাখেন শিডিউল। আমরা আগে তো টাকা নিতাম না, এখন টাকা নেই। আগে যখন টাকা নিতাম না, সে ফোন করে আসবে বলার পরেও আসে নাই, টাকা না নেওয়াতে। দেখেন, এটা মাত্রা ছিল অতিরিক্ত। এখন সে যে আসে না, আমি শিডিউল কাকে দিব? আমার তো রানিং কাস্টমার আসে না, সবাই আগে থেকে ফোন করে আসে, আমার ওই র্যাম্প পুরা খালি যায়। এই যে 2500 টাকার একটা মিনিমাম লস, এটাকে ওই লোক দিবে? এটা কি চ্যারিটি?
12-13টা ছেলে পেলে টাকা বেতন টেতন সমস্ত কিছু দিতে হয়, মিনিমাম 3 লাখ টাকা 3.5 লাখ টাকা মাসে খরচ। আচ্ছা, তারপরে কি শুরু করলাম, বুকিং মানি দিতে হবে। কত টাকা? 500 টাকা। তারপর দেখলাম যে পার্সেন্টেজটা আগে যদি 20 জন এরকম হইতো, 10 জনে নেমে আসছে, 10 জনেও তো আমার লস না। আচ্ছা, তারপরে যেটা করলাম 1000 টাকা বুকিং মানি। এখন এটা নেমে আসছে 2-3 জনে কিংবা 4-5 জনে। এটা একটা টলারেন্স লেভেল দিয়ে মিস করে এরকম। হ্যাঁ, টাকা দেওয়ার পরেও মিস করে। আচ্ছা, এই লোকগুলা কোনো রকম জানেন নাই, বিকারও নাই যে আমি একটা শিডিউল দিয়েছি, আমি যে মিস করবো, তাদের মধ্যে কোনো তাগিদ নাই আর কি। তাগিদ নাই, র্যামটা যে খালি থাকবে, এই লোকটা যে একটা লস হবে, আমি তাকে একটু ফোন দেই না, দেয়ার কাস্টমার। তাদের মধ্যে কোনো বিকার নাই যে আমার এই যে একটা শিডিউল আমি মিস করলাম, একটা কোম্পানির যে লস হবে, র্যামটা খালি যাবে, এই যে এই লসটা দিয়ে তাদের যে ক্ষতি হয়, এরকম বোধ নাই আর কি। লাইক দে আর লাইক কাস্টমার এরকম যে কাস্টমার ইজ গড, আমি যা মন চাই তা করবো, কেউ কোনো কিছু বলতে পারবে। দিস ইজ ভেরি মিসকনসেপশন, মানে ভেরি পোর সাইকোলজি যেটাকে বলে। একটা ফোন পর্যন্ত দেন, আপনি জানেন যে ভাই আমি আসতে পারি, টাকা দিয়ে বুক করে এরকম করে। আচ্ছা, 1000 টাকা আমি যখন নেই, আর যে র্যামটা আমার খালি যায়, যেটা বুকিং মনে করেন R15 এর বুকিং আছে 2500 টাকা সার্ভিস চার্জ, আমি 1000 টাকা নিই, তাও তো আমার 1500 টাকা লস না ভাই? ওই লোকের 1000 টাকা লস, আমার তো 1500 টাকা লস না? তাহলে এই ব্যাপারগুলো কে দেখবে? আসলে কোনো বিকার নাই আছে, যে কারণে আমরা এই প্রসেস বুকিং সিস্টেমটা খুব স্ট্রিক্টলি মেনটেন করি। এছাড়া বুকিং না দিলে অগণিত গাড়ি আসে, ভাই আমার এটা চেক করে দেন, ভাই আমার এটা সমস্যা, ভাই আমার এই জায়গায় তো সমস্যা। আমরা তো এইভাবে কাজ করি না, আমরা 1-to-1 কাজ করি। একটা ছেলে একটা গাড়ি নিবে, 2 জন মিলে কাজ করবে, গাড়িটা কমপ্লিটলি শেষ। তারপরেও আমাদের ত্রুটি থেকে যায়, তাহলে ওইখানে কি পরিমাণ সমস্যা হয় যদি এলোমেলো ভাবে কাজ করি। এই জন্য আমরা এই শিডিউল সিস্টেমটা চালু করেছি, এবং আমাদের অল দ্য কাস্টমার্স দে অ্যাপ্রিসিয়েটেড ইট, যে ভাই ঠিক আছে ভাই, নিরিবিলিতে কাজ করার যে ভালো লাগে। তারপরে চেকিং প্রসেস চালু করলাম। আগে আসতো ভাই কাতার ধরে মানুষ, ভাই একটু চেক করে দেন তো, এখান দিয়ে যাচ্ছিলাম, মোটরটকের অনেক নাম শুনছি, একটু চেক করে দেন। চেক করে দিই, খবর নাই। আমি যে তার পিছনে 20 মিনিট সময় ব্যয় করবো, ওয়াই? রিজনটা কি? সবার ধারণা এই জিনিসটা ফ্রি আসলে ফ্রি ছিল। মানুষ যাইতো ওয়ার্কশপে, গাড়ি চেক করে বলতো যে এখানে সমস্যা, সে আবার ওই গাড়ি নিয়ে আরেক জায়গাতে যেত, তারপর বাড়ির চিপার মধ্যে খুলায় বলতো যে এটা কর, অমুক ওয়ার্কশপ বলছে। এগুলো কি বাটপারি না? তা মানুষের মধ্যে বাটপারির বোধটাই নাই। তো আমাকে যখন এই লোক বললো যে ভাই বলবে স্যার 1800 টাকায় সে কিনছে, কি কিনছে আমি আপনাকে দেখাবো একটু পরে। তারপরে এই বুকিং নিয়ে সে কথা বলছে। এই মানুষগুলা এই যে অপবাদ দেয়, কেন দেয় আমার মাথায় আসে না। কোনো কিছু জাজ করে দেয় নাকি জাজ করে দেন আল্লাহ মাহবুব জানে। আমার প্রথম অপবাদটা তো আমি খেয়েছি, মোটরটকের পেইড রিভিউ দেখে আসছে, দর্শকদের সামনে দেখাই দিয়েছি, মানে ফার্স্ট খোঁচাটা আপনি তো রিভিউ দেন না, আপনি তো কন্টেন্ট ক্রিয়েট করেন। হ্যাঁ, এটা তার ভাষায় আর হ্যাঁ, কিন্তু আমার যে না, সে যদি মেনশন করে থাকে, আমার যে বাকি যে যারা আছে, গুগল আমার 4.5 স্কোর এই মুহূর্তে, ইজ গুড স্কোর, এরা সবাই পেইড। তার মানে আরো কতগুলো মানুষকে অপবাদ দিচ্ছে, আপনি খালি দেখেন, পিওর জাহান্নামে যাবে, স্পষ্ট আল্লাহ তাআলার কথা, অপবাদ দেওয়া যাবে না। গীবত এক জিনিস, অপবাদ আরেক জিনিস। মানে বাঙালি হচ্ছে কি ভাই, বিচারক আর কি, বিচারক হ্যাঁ, সরাসরি অর্ডার দেয়, হ্যাঁ, বলে ফেলে যে সে অমুক না। আপনি তো রিভিউ দেন, আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন। এখন রিকুকে কন্টেন্ট ক্রিয়েট করতে টাকা নেয় নাকি না, এগুলো জিজ্ঞেস করলে তো একটা কথা আছে। রিকু টাকা নিবে না কেন? রিকু কি বসে আমার ভ্যান্ডা বাঁধবে, তসবি জপবে? আশ্চর্য বিষয়। মানে আসলে আমাদের ভাই, আমাদের মানে সোশ্যালি, মানে আমাদের সামাজিক অবস্থাটা এরকম, মানে আমরা ওই পরের খবর নিতে খুব ভালোবাসি। আমি নিজেকে ফেরেশতা ভাবি, এই হচ্ছে কি আমাদের রোগ। জি, নিজে সমালোচনা আমরা করি না, এ হচ্ছে কি রোগ। আমাদের কাছে কমপ্লেন আসে না, আমাদের সার্ভিসিং এ অবশ্যই আসে। আগামীকালকে একজন আসবে, তার কিট আমি ভেঙে ফেলছি, তাকে বলছি আমরা ওয়াদা করেছি ঠিক করে দিব। আমাদের এখানে ঘটছে 36,000 টাকা দিয়ে আমরা এবিএস মডেল কিনে দিচ্ছি, আপনি দেখছেন এরকম অনেক কেস আছে। আমরা একটা জিনিসই করছি, আমাদের দায়বদ্ধতা আছে না? কাস্টমারের দায়বদ্ধতা কোন জায়গায়? যে সে সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। তার ফলো আপ সময় আছে 10 দিন, জানেন? কাস্টমার আসে না ফলো আপে, ফ্রি ফলো আপ। যা করেছি সে বিনামূল্যে রিপিট করতে পারবে, ফ্রি আসে না। 2 দিন পরে ঘাড় লক, বলেছে চেঞ্জ করেছি, ঘাড় শক্ত হয়ে গেছে। এই কাস্টমার মানুষকে বলে বেড়াচ্ছে মোটরটকে কাজ করেছি, 2 দিন পরে মোটরসাইকেলে ঘাড় টাইট হয়ে গেছে, আমি আরেক জায়গা থেকে করেছি। তোর যাইতে করছি কেউ আরেক জায়গাতে, আমার এখানে ফ্রি বলে দিই, তাও হয় না।
ফলো আপ টাইমের মধ্যে আমি জানি না, আমি এখনো কাস্টমার সাইকোলজিতে এখন পর্যন্ত নোভিস আপনি বলতে পারেন, বাচ্চা। আমি ধরতে পারছি না বাংলাদেশের সাইকোলজি। অনেক রুলস, অনেক রেগুলেশন অ্যাড করেছি, তাতে কিছু মিনিমাইজ হয়েছে। তারপর আমি এখনো বুঝতে পারি না, আমার মনে হয় না কোনো ওয়ার্কশপ এখনো কাস্টমার সাইকোলজি বুঝতে পেরেছে। এখনো মেডিকেলি রুগীর সাইকোলজি বুঝতে পারে না, আর আমরা তো কবেরকার খুব মাত্র শুরু হয়েছে। দেখো এই হলো গিয়ে ঘটনা। এই হচ্ছে গিয়ে বলরেসের দুইটা, যেটা নিয়ে আসলে আমাদের আলোচিত কথাবার্তা। একই গাড়ির দুইটা বলরেস। আচ্ছা, একই গাড়ির দুইটা বলরেস। জি। অফিশিয়াল আনঅফিশিয়াল? অফিশিয়াল দুইটাই। দুইটাই অফিশিয়াল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এবারে বলেন তো কি হয়েছে, মানে উনি ওই যে বললো যে আমি আইনা দেই বিশ্বাস তো আত্মতুষ্টির জন্য, জি কি হয়েছে মানে জিনিসটার একটু ব্যাখ্যা করে না। ওই যে উনি শুনেছি শোরুমে 3000 টাকা দাম বলরেসার, হ্যাঁ আমারটাও 3000 টাকা দাম বলরেসার, হ্যাঁ ঠিক আছে। তারপর আমরা তাকে বলেছি যে ভাই বলরেসার দুই ধরনের আছে, একটা জাপানি আছে, একটা ইন্ডিয়ান আছে। তারপরেই সে আমাকে বলেছে সে শোরুম থেকে এনে দিবে। তার কাছে মনে হইতে পারে যে আমি আসলে ফেক কথা হয়তো তাকে বলেছি, ঠিক আছে, কিন্তু আসলেই যে বিষয়টা সেরকম এটা আমি ভাই বুঝতে পারি। মাথায় একটা জিনিস কাজ করতে পারে যে শোরুম থেকে তো আমরা সাধারণত দেখছি বাইরে মালামালের দাম কম হয়, তো তার যেহেতু শোরুমে 3000 আর বাইরেও 3000 হয়েছে, এখানে একটা কনফ্লিক্ট হতে পারে না, তাহলে তো তার আত্মতুষ্টি হলো না। এটা আচ্ছা, ওটা তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সে ওইটা বলতেছে। আত্মতুষ্টি তো অন্য জিনিস না। আত্মতুষ্টিতে 2 নাম্বার মনের অজান্তে 2 নাম্বার মাল কিনে হইতে পারে। আমি সেটাই বললাম, হ্যাঁ। বিষয়টা তো এরকমই, এবং সেই রিভিউটা এরকমই দিয়েছে। সাইদ ভাই যেটা 3000 টাকা বলেছে সেটা সে 1800 টাকায় কিনেছে। আসলে আমার যেটা 3000 টাকা দাম, আসেন ক্যামেরাটা নিয়ে আসেন দেখাই। দেখা এই যে বলরেসার দাম রুপি কত? রুপি আছে এটা 2250। উনি কিনতে পারবে ই দিয়া 1800 টাকা দিয়া? না না, অসম্ভব। যেটা রুপি 2200 টাকা হয় সেটা সে 2000 টাকা দিয়ে বাংলাদেশি টাকা কিনতে পারবে। কবে কিনছিল এরকম কিছু বলছে? কি ওই বলবে উনি যে 1800 টাকা দাবি 4 দিন আগের ঘটনা, 2 দিন আগের ঘটনা। মানে উনি আপনার এখানে না 2 দিন আগের ঘটনা তো বুঝলাম, আজকে রেকর্ডিং এর আমার এখানে আসলে শুক্রবারে, আচ্ছা তার 2 দিন পরে সে সার্ভিস করেছে, তার কোথাও বোধ হয়। হ্যাঁ। তারপরে বলরেসের কিনা সে রিভিউ দিয়েছে, আমি দেখাবো না রিভিউ। আচ্ছা, তাহলে উনি 1800 টাকা, আমি তো বুঝলাম এটা এই এমআরপি, এটা আরএস আছে 2225 টাকা, উনি হ্যাঁ। 1800 টাকা কই পেলেন? এইটা পাইতে পারে মনে হয়, দেখেন। আচ্ছা, এইটা হইলো 1050 টাকা। হ্যাঁ, এত পার্থক্য? ওমা, এই বলরেসেরটা আমরা সব সময় 3000 টাকা, 1900 টাকা, 2900 টাকা, 2800 টাকা বিক্রি করেছি। এই যে এইটা 2225 জি। টাকা। আচ্ছা, আর এইটা আমরা 1800 টাকা, 1900 টাকা বিক্রি করি। আচ্ছা 1050 টাকা। বলরেসার কিন্তু এফজেডএস ভার্সন 3 তে দুইটাই বসবে। দুইটাই বসবে? আচ্ছা, জি। তাহলে ডিফারেন্সটা কি? আসেন। মানে বুঝলাম না। আচ্ছা, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার 2025, এটা ম্যানুফ্যাকচার কত? হ্যাঁ, এটাও 2025। দেখেন না, দুইটাই মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, আচ্ছা, এই যে মেড ইন ইন্ডিয়া, দুইটাই মেড ইন ইন্ডিয়া। এটাও মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। তারপরে আসেন এবার। একই ফ্যাক্টরি, এই যে গৌতম বুদ্ধ হ্যাঁ হ্যাঁ, একই জিনিস ভাই, ফ্যাক্টরি মাল, একই। ফ্যাক্টরি মাল। হ্যাঁ, আচ্ছা, এই যে এইটা দামিটা, এটা হলো দামিটা 2225। হ্যাঁ, হ্যাঁ, আরএস। আচ্ছা, হ্যাঁ, এইটা কম দামিটা। এই যে 1050 এর দুইটার মধ্যে প্যাকেজিং এর পার্থক্য বলেন। প্যাকেজিং এর পার্থক্য, দাঁড়ান, প্যাকেজিং এর পার্থক্য। আচ্ছা, একটা তো একদমই পুরো ক্লিয়ার। একটার ভিতরে এই যে এই মানে দামি যেটা, ওইটার ভিতরে এই যে এরকম একটা বক্স আছে, এই যে ভিতরে এটার মধ্যে একটা পার্টস আছে, এটার মধ্যে একটা পার্টস আছে, রাইট, আর এটার মধ্যে নাই। আচ্ছা, এটার মধ্যে আমি প্যাকেট ছিড়বো না, দামি বলরেসের তো জং পড়ে যায়। হ্যাঁ, এটার মধ্যে লেখা আছে, দেখেন, মেড ইন জাপান। কই? এই যে মেড ইন জাপান, এই যে মেড ইন জাপান। হ্যাঁ হ্যাঁ, দামিটা, হ্যাঁ, ওই যে মেড ইন জাপান আইসা বলছে, মেড ইন জাপান। অমিত ভাই, এইটার ভিতরে যেটা আছে সেটা জাপানের, আচ্ছা, বাকি জিনিসগুলো হচ্ছে কি ইন্ডিয়ান। আচ্ছা, আমি শিওর বিষয়টা এরকমই তো, আমি আচ্ছা, মোটামুটি নিশ্চিত। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, এটার মধ্যে সব জিনিসই ইন্ডিয়ান। আচ্ছা, আমি কি এটা খুলতে পারি রবিন ভাই? না, খুইলা বলরেসের গায়েও মেড ইন জাপান লেখা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আমরা প্র্যাকটিক্যালি অন্যদিন অন্য জায়গায় দেখবো। এখন যেহেতু এটা খোলা যাচ্ছে না, তো থাক, কারণ কবে বিক্রি হয় না ওই ঠিকানা নাই, জং পড়ে যায়, তারপর পরিচয় চলে আসে, দরকার নাই। আচ্ছা, সো এই জিনিস হ্যাঁ, সে সারা দুনিয়া ঘুইরা হ্যাঁ, 1800 টাকায় কিনতে পারবে না, কিনতে পারবে ওইটা। এটা কিনতে পারবো। হ্যাঁ, তাকে আমরা এটাই বলেছিলাম, একটা ইন্ডিয়ান একটা জাপানি, হ্যাঁ, বুঝছেন? আচ্ছা, শ্যামল ইন্ডিয়ান আমার হাতে 1050। হ্যাঁ হ্যাঁ,
আর ওইটা হইলো 2225 RS জাপান। জাপান। আচ্ছা আমি কি ভুল বলছি? না ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা তাকে বলতাম যে এটা জাপান, উনি কি বের করতে পারতো এটা জাপান? না। আমি যদি তাকে বলতাম এটা 2900 টাকা কিংবা 3000 টাকা, এটা সে ধরতে পারতো? না। হ্যাঁ, না। পারতো না। আমি তাকে এই কথা, রবিন ভাই এই কথা তাকে বলছে যে একটা জাপানি এত দাম, একটা ইন্ডিয়ান। সত্য কথা বললে বিশ্বাস করে না মানুষ, আমার মাথায় আসে না। ওই যে হয়তো বা সে আগে কোথাও কোনো জায়গা থেকে কোনো বিভ্রান্তির শিকার হয়েছে। সবসময় শোরুমে করেছে, কিসের বিভ্রান্ত হবে সে? সবসময় শোরুম 30,000 কিলোমিটার চলা গাড়ি ছিল তার, সবসময় শোরুমে কাজ করেছে, কিসের বিভ্রান্ত হবে? কোথায় বিভ্রান্ত সে? বেসিক্যালি সে মানুষের অপবাদ দিতেই পছন্দ করে, আমার ধারণা। আমরা এরকম অনেক ফেস করি। আজকে একটা ঘটনা নিয়ে আলোচনা করলাম। এবারে আসলে একটা মজার জিনিস আমি আপনাকে দেখাই। এই যে পার্ট নাম্বার, হ্যাঁ। এই পার্ট নাম্বার খুঁজা আপনি ম্যানুয়ালে, পার্ট ম্যানুয়ালে কোনো কিছু পাইবেন না। আচ্ছা আসেন দেখাই। এই যে লেখা FZS ভার্সন 3, হ্যাঁ তাই না? হ্যাঁ এই যে গেলাম, এই যে বল রেসার, বলতে স্যার হ্যাঁ তাই না ভাই? হ্যাঁ খুব মজার জিনিস এটা। এই যে বল রেসারের পার্ট, হ্যাঁ। কোথাও এই পার্ট নাম্বার আছে কিনা দেখেন। এখানে কত আছে? B97 B97WF66190। আচ্ছা বুঝতে পারছি। এই নাম্বারটা কোথায় বলতেছেন আপনি? এই জায়গায় আছে কিনা? হ্যাঁ। আচ্ছা যারা দেখবে তারা একটু দেখুন। এই যে এখানেই তো থাকার কথা। এই যে আমি সহজভাবে আপনাকে বুঝিয়ে দিই, ওই যে 6 এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। হ্যাঁ 2 4 5 বুঝছেন? হ্যাঁ কখনো অ্যাসেম্বলি অবস্থাতে তারা পার্ট ক্যাটালগে দেয়ই নাই, দেই না। আচ্ছা এটা অ্যাসেম্বলি অবস্থাতে আসছে। আচ্ছা পার্ট ক্যাটালগে এইভাবে অ্যাসেম্বলি অবস্থাতে আসে না। 2 নম্বরে কি আছে? বিয়ারিং। এই যে 2 এ গেলাম, হ্যাঁ ওই এই যে 2। হ্যাঁ। আচ্ছা কিন্তু এটার নাম্বার তো আরেকটা। আচ্ছা মানে আলাদা আলাদা তো বিয়ারিং এর জি। একটা 3 নম্বরে সবকিছু আলাদা। এই যে 3 নাম্বার যদি দেখি আমরা, হ্যাঁ হ্যাঁ 3 নম্বরে 4LS, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে রিটেইনার বল বিয়ারিং। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বল বিয়ারিং কে ধরে রাখেছে। হ্যাঁ হ্যাঁ 4 নম্বরে আছে কভার বল রেস 1 নাম্বারটা দেখি, 1 নাম্বারটা সহজ। এটা হচ্ছে কি রেস বল 2। হ্যাঁ রেস বল 2। হ্যাঁ বুঝছেন, কিন্তু ওইটার পার্ট নাম্বার আছে 21CD। হ্যাঁ, আচ্ছা একসাথে এরকম আলাদা কোনো পার্ট নাম্বার এখানে পাবেন না খুঁজা। আচ্ছা বুঝতে পারছি। মানে এই যে ভিতরে আলাদা আলাদা পার্টগুলা, এগুলার পার্ট নাম্বার ক্যাটালগে আছে। অ্যাকচুয়ালি বিক্রি করার নিয়ম হচ্ছে কি প্রত্যেকটা জিনিস আলাদা 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 বিক্রি করার নিয়ম। হ্যাঁ ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল দেখাই ভাই। এটাও একটা এক্সাম্পল অবস্থায় আসে, FZS ভার্সন 2 পুরনো প্যাকেট। আচ্ছা পুরনো প্যাকেট। আচ্ছা ঠিক আছে। কত সালের? 2022 2022 এর হ্যাঁ। ম্যানুফ্যাকচার। আচ্ছা এখানে দেখেন পার্ট নাম্বার FZS ভার্সন 2। ভার্সন 2 কান্ট্রি অরিজিন ইন্ডিয়া। আচ্ছা হ্যাঁ, এখানে দেখেন সব পার্ট নাম্বার আলাদা আলাদা দিয়ে দিছে। আচ্ছা এইটার ভিতরে কি কি আছে হ্যাঁ 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 একটা মিলে দেখবেন। আচ্ছা না মিলান লাগবে না, এমনি কোন ঠিক আছে। ভিডিও এমনি বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কি এটারই এই প্যাকেট আরেকটা। আচ্ছা এটারই আরেকটা। আচ্ছা এটা খুলি, খোলেন। কোনো পার্ট নাম্বার নাই, কিছুই তো নাই। নাই আচ্ছা মানে ইন্ডিভিজুয়াল পার্ট নাম্বার নাই। না, লেভেল উঠাই ফেলছে তারা খরচ কমানোর জন্য। আচ্ছা হইতে পারে, হইতে পারে, বুঝছেন? হইতে পারে। মানে ইন্ডিভিজুয়াল পার্ট নাম্বার নাই, কিন্তু সব মিলে পার্ট নাম্বারটা আছে। হ্যাঁ। এটা হচ্ছে প্যাকেটের উপরে লেখা থাকে। হ্যাঁ এই যে এইখানে। জি। আচ্ছা এই নাম্বারে সার্চ করে আপনি কিছু পাবেন না। আচ্ছা তাইলে তো এইটা এই নাম্বারে সার্চ করে আমি কিছু পাবো না। নাই। 397 আর একটা আন্দা কিন্তু গুগলে সার্চ দিই, দেন দেখি খুবই মজা পাইতেছি। হ্যাঁ অলরেডি আমি সার্চ দিয়ে ফেলছি গুগলে, তো কই থেকে বাইরিব? B97 হয় B97 হ্যাঁ WF। আমি আগে থেকে সার্চ দিয়ে রাখছি। আচ্ছা আগে দিয়েছিলেন। আচ্ছা দেখেন ইয়ামাহার কোন সাইটের নাম পান কিনা। এই যে দেখি কি দিছেন আগে সার্চ বক্সে ঢুকেন তো। আচ্ছা সার্চ, হ্যাঁ এটার সাথে প্যাকেটের, হ্যাঁ ঠিক আছে দামিটা। এটা দামিটা B97 25 RS যেটা। জি। আচ্ছা এটার সাথে ওই যে গুগল সার্চ বক্সেরটা কিন্তু পুরোপুরি মিল আছে। আচ্ছা তারপরে দেখেন কোন ইয়ামাহার ওয়েবসাইটের নাম অফিশিয়াল পান কিনা। ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা প্রথমে একটা কি পাইছি। আছে? কি আছে? ইয়ামাহা মোটর ইন্ডিয়া মোটরসাইকেল পার্টস, কিন্তু এখানে কোনো পার্ট নাম্বার দেখা নাই। অফ ইয়ামাহা স্পেয়ার পার্টস। হ্যাঁ। আচ্ছা বুঝছি। আচ্ছা এটা একটু খুলেন তো দেখি তো। ঢুকি না? কিছু আসে কিনা ঢুকেন। হ্যাঁ। আমি ঢুকছি আগে, কিছু দেখে না। আচ্ছা দেখি। আচ্ছা ইয়ামাহা জেনুইন বা নিচে টিচে কিছু নাই? না, এখানে আমি সার্চও দিছি ভাই, নাই। নাই। আচ্ছা মানে ইয়ামাহার অফিশিয়াল সাইটের জি। আসে না, কোনো লিংক নাই। নাই। হ্যাঁ বুঝতে পারছি। নাই, পাবেন এখানে না। আবার যান। আচ্ছা কারণ যেটা বইতে থাকে না। তারাজ, ইন্ডিয়া মার্ট, অন্য পার্টস চলে আসে। এটা হ্যাঁ। মানে ভিভি মোটর না কি জানি। হ্যাঁ,
আচ্ছা বল রেসার কিট এটা আসলে দারাজ থেকে, হ্যাঁ এটা হলো ইন্ডিয়া মার্টের, হ্যাঁ মানে ইয়ামা আপনি বলতেছেন ইয়ামার অফিসিয়াল কিছু আসে না। হ্যাঁ বুঝতে পারছি, পাবেন না, বুঝতে পারছি, গ্লোবালি পাবেন না, গ্লোবালি পাইলাম না, আসলেই তো তাই। কারণ বইতে যেটা থাকবে না তারা দিবে না ভাই, দিবে না, রাইট। এটা বিক্রি বেচার জন্য, ইজি করার জন্য তারা এটা করে, হ্যাঁ নয়তো প্যাকেট অনেক বড় হয়ে যাবে। তাইলে তো ভাই আমি দেখতেছি এটা কোম্পানির এটা জালিয়াতির পর্যায়ে পড়ে। না কোম্পানি আমি তো জালিয়াতি ভাই না। ভেরিফাই করতে পারতেছি না, আমি কাস্টমার হিসেবে একটা জিনিস ভেরিফাই করব না, একটা জিনিস কিনবো, আমি তো স্বাভাবিক। এই প্যাকেটে আপনি পারতেন, শুনেন আমি যেমন বাজাজের এই আমার এনএস এর এই সেই মালটাল কিনি, আমি কিন্তু তৎক্ষণাৎ যেখান থেকে কিনছি ওইটা পার্ট নাম্বার দিয়ে আমি নিশ্চিত হই যে এটা ওই পার্টের সাথে মিল আছে। আমি আপনার সাথে এগ্রি, তাদের স্বচ্ছতার জন্য তাদের উচিত এখানে যে নজ দিয়ে দিছে তার সাথে পার্ট নাম্বার দিয়ে দেওয়া, যেন আমি মিলাই দেখতে পারি। দেখেন নজ দিয়ে দিছে, এটার ভিতরে কি কি আছে আলাদা আলাদা করে দিয়ে দিছে, হ্যাঁ খালি পার্ট নাম্বার দেয় নাই। তাদের উচিত পার্ট নাম্বার দিয়ে দেওয়া, যেন মানুষ বুঝতে পারে, ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে পারে, এটা অ্যাড করা উচিত তাদের। ঠিক আছে, দাম তো কম না, দামিটা। আচ্ছা এইটা দেই সার্চ, কম দামিটা, হ্যাঁ দেন। খুব মজা পাবেন আপনি এটা নিয়ে। দেন দেন, এই যে এটা হলো কত 1000 আবার কোন আর সেটা এটা হলো BKH BKH WF WF 661 হ্যাঁ 90। এই যে 9 আমি সার্চ দিয়ে রাখছি আগে থেকে, আগে হ্যাঁ? সার্চ করছিলেন না? আচ্ছা হ্যাঁ, মাছ ধরে মাছ মানে নাই, এই নামে কিচ্ছু নাই, কারণ গাড়িটা তো নামছে এই দিন, কোথাও অ্যাড হয় নাই, অ্যাড হয়নি এখন। এবং এই জিনিস এখন পর্যন্ত কোথাও দেখা যায় নাই। আচ্ছা মানে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ, এটা আর বলতে পারতেছে না। এখন আমি যদি কই ব্যাটা যে এটা কিনছে এটা নকল, এই যে BKH যেটা মাছ ধরে, মাছ ধরে যেটা, কেমন লাগবে? যে দোকান থেকে এটা কোনো প্রুফ করতে পারবে না, যে দোকান থেকে সে কিনছে সে দোকান নকল জিনিস বিক্রি করছে। না খুব ভালো দোকান, আমি জানি, নাম উল্লেখ করছি না, তারা এটা করবে না। তারা ওই লোকটাকে আমরা বেশি কথা বলে ফেলছি তার সাথে, আসলে বেশি যত্ন নিয়ে ফেলছেন মনে হয়। এটা আমরা সবসময় করি, এটা আমাদের কালচার। তারা সে গেছে ভাই একটা FZS ভার্সন 3 বল রেসার দেন, সেইটা দিয়ে বলছে 1800 টাকা, সে তো মহা খুশি। শালা বাটপার সাইফের কাছে গেছিলাম 3000 টাকা কইছে, হয়তো ঈদ আনন্দর কাছে, বুঝছেন না? দিস আর ফ্যাক্টর। কেন এই পুরো ভিডিওটা বানানো, আমাদের কাস্টমারদেরকে অনুরোধ, যদি কোনো ব্যাপারে কোনো কমপ্লেইন থাকে কারো বিষয়ে, সরাসরি তার কাছে গিয়ে বলা। আপনার কোনো রাইট নাই কাউকে অপবাদ দেওয়া। আপনি যদি সার্ভিস নিয়ে ডিস্টার্ব থাকেন, যে সার্ভিস করেছে আপনি টাকা দিয়ে সার্ভিস করেছেন, ইউ গট এভরি রাইট টু নক দেম। আপনি নক করবেন না, কিন্তু আপনারা অপবাদ দিতে থাকবেন। আচ্ছা একটা হসপিটালে যখন মানুষের অপারেশন হয়, হসপিটাল কি মানুষটার দায়িত্ব নেয় আসলে? না আমার বাচ্চার খাতনার সময় আমি লিখে দিতে হয়েছে যে বাচ্চা যদি মইরা যায় কর্তৃপক্ষ দায়ী না, কই খাতনা আর কই বাচ্চার হচ্ছে কি মৃত্যু। তারপর তো দেখছি আমার বাচ্চা মারা গেছে খাতনার জন্য, কিন্তু সিগনেচার তো দিয়ে দিতে হয়েছে যে কর্তৃপক্ষ দায়ী নয়। তো মোটরসাইকেলের দায়িত্ব 2500 টাকার সার্ভিস কস্ট নিয়ে কোন ব্যাডায় নিবে? একটা 3 লক্ষ টাকার দায়িত্ব তারপর আমরা নেই। তারপর আমাদের এখানে যে কাস্টমারটা আসে তাদেরকে আমরা রিটেইন করার জন্য দায়িত্ব নেই। কিন্তু আপনি ডিস্টার্ব হইলে আপনি নক করবেন না, আপনি জানাবেন না, এটা তো হইতে পারে না। আর আপনার মন মতো হয়নি দেখে একটা ওয়ার্কশপ বাটপার চারাল চন্ডাল, এটা হইতে পারে না। সবাই আপনাকে হুজুর হুজুর করবে না। এটা পশ্চিমাদের একটা কালচার যে কাস্টমার ইজ গড, ও যা চাবে ওকে তাই করে দিতে হবে। এটা তো পশ্চিমাদের কালচার। আমাদের পারসেপশনটা হচ্ছে কি কাস্টমার নট গড, উনি সার্ভিস নিতে আসছে, আমি তাকে অর্থের বিনিময়ে টাকা দিব এবং অনেস্টির সাথে দিব। আমার যদি ওখানে ত্রুটি থাকে তুমি এসে আমাকে বলো, তুমি বলবাও না মানুষের কাছে খালি বইলা বেড়াবা উল্টা পাল্টা কথাবার্তা, এই সমস্ত জবাব তারা দিতে পারবে না। এরকম আরো অনেক কেস আমি বলতে পারবো যে কাস্টমার ডিফাইন করতে পারবে না সে কি কিনতেছে। 1 কোটি টাকা বাজি লাগুন, সিবিআর আমরা হাঙ্কের বল রেসার দিই, বইলা দিই কাস্টমারকে। আমি যদি ওনাকে বলি এটা ইন্দো, তার 14 গোষ্ঠী মিলা বের করতে পারবে না যে এটা হাঙ্কের বল রেসার। তাই এই অনেস্টিগুলোর মূল্য কোথায়? আমরা কপি মাল দিলে তাকে বইলা দিই কপি মাল, লিখে দিই কপি মাল। আপনি জানেন জিক্সার এয়ার ফিল্টার ছিল না মাঝখানে, কপি মাল আনছি, লেখা দিছি কপি মাল। অথচ ওই 250 টাকা 300 টাকা এয়ার ফিল্টার মানুষ 700-800 টাকা করে বিক্রি করছে ওই সময়। এগুলো কোনো ভ্যালু নাই, দিস ইজ দ্য ফ্যাক্ট। মানুষ মনে করে যে সার্ভিস সেন্টারগুলো আসলে সব বাটপার। আমি জানি না তারা কিভাবে এটা মনে করে।
এখন আমরা যে জিনিস ফেস করতেছি, একজন কাস্টমারকে সিবিআই ডেলিভারি দিচ্ছি 8,500 টাকা বাকি, ও কাস্টমার এখনো ফোন ধরতেছে না, আমরা ভুলে বিল করতে পারি নাই, তা আমরা তো দিই কাস্টমারও বাটপার। তো জয়েন্টটা হবে কোথায়? জয়েন্টটা ভেরি সিম্পল, ক্লিয়ার। আমি আপনাকে বলবো, আপনি আমার সাথে কথা বলবেন, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখানে তো শালা দুলাভাই সম্পর্ক না, এখানে হচ্ছে কি আপনি অর্থের বিনিময়ে কোনো কিছু দিচ্ছেন, আপনি অর্থের বিনিময়ে অনেস্ট জিনিস পাচ্ছেন কিনা, যেটা আপনাকে প্রমিস করা হয়েছে, সেটা ইনশিওর করাটা হচ্ছে কি ফ্যাক্টর। হাইসি চালাবেন ভয় পাই না, আপনি তো স্যালুটোর জন্য পাগল হয়ে গেছেন। কোরবানির ঈদে স্যালুটো দিয়ে আপনি মাংস ডেলিভারি দিচ্ছেন, শ্বশুরবাড়ি থেকে মাংস আছেন এফজেড ইয়াতে স্যালুটো দিয়ে, আমি খবর পাইছি। বুঝছেন? এটা নিয়ে মাংস নিয়ে আপনি কি যোগদান করছেন? কেমন করে ভাই? আর স্যালুটো নিয়ে কি করেন আপনি? স্যালুটো চালান না, শ্বশুরবাড়ি থেকে গরুর মাংস, শ্বশুরবাড়ি থেকে গরুর মাংস আনছেন স্যালুটো দিয়ে, আমি তো জানি, খবর পাইছি তো। আচ্ছা, তাহলে এই হলো ঘটনা। জি, যেটা নিয়ে আমরা এত সাইকোলজি হয় না, খায় ফালামো তোর রাইসকা রিভিউ দিয়া, তোর ব্যবসা অর্ধেক নাই করে ফালামো। রিজিকের মালিক, উনি রিজিকের মালিক, আপনার কাছে মনে হয়? আপনাকে একটা এভিডেন্স দেখাই, এই যে 15 তারিখে সে দিছে হচ্ছে গিয়ে রিভিউ। হ্যাঁ, এই রিভিউটা গেছে 15 তারিখে, জুনের 15। জি আচ্ছা, হ্যাঁ 14 তারিখ জুন, 14 তারিখ জুন, আচ্ছা 2025। হ্যাঁ, বলরেসের কোথায়? বলরেসার 1900 টাকা, গাড়ির নাম এফজেডএস ভার্সন 3 ডিলাক্স, 1900 টাকা ভার্সন 3 ডিলাক্স আপনারা বেচছেন? জি। আচ্ছা, কোনটা তারপরে বেচছি? এটা পার্ট নাম্বার কত? এই গরিবটা, গরিবটা, আচ্ছা মানে 1050। এই যে বিকেএস এইচ, হ্যাঁ এটা 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 টাটা টাটা, এটা, আচ্ছা বুঝতে পারছি। তারপরে এখন তাহলে এটা দিয়ে আগে আমরা 3000 টাকারটা 2000 টাকারটা 3000 টাকা কখনো বেচি না। হ্যাঁ, তাহলে তাকে আমরা যেটা বলেছি, যে দামে আমরা বেচি ওই দামে আমরা বিক্রি করছিও, হ্যাঁ তাকে ওই জিনিস আমরা বলেছি। হ্যাঁ, তার কেন মনে হয়েছে 3000 টাকায় আমরা তাকে নলা ধরা দিব, আমার মাথায় আসে না। আমার তার মধ্যে কেন ওই কনফিউজটা তৈরি হবে এবং পরবর্তীতে কেন এই রিভিউটা আসবে। আচ্ছা, তো এতটুকুই ছিল আজকে মোটরডগ থেকে এই মানে কাস্টমার এক্সপেরিয়েন্স সম্পর্কে একটু কথাবার্তা, আর হচ্ছে ওই বলরেসার সম্পর্কে একটা লেসন, যেটা আসলে আমারও পুরোপুরি জানা ছিল না, এটা বিশেষ লেসন আর কি বলরেসার সম্পর্কে। আর বাদ বাকিটা তো পুরোটাই শুনলেন সাইদ ভাইয়ের একটা মানে ত্যাক্ত অভিজ্ঞতা এজ এ ব্যবসায়ী হিসাবে। এই এখন বাকিটা হচ্ছে আপনাদের মূল্যায়ন আর কি, সবই ক্লিয়ার কাট করে সাইদ ভাই বলানোর চেষ্টা করছে আর কি, আমিও চেষ্টা করছি আমি নিজে বোঝার জন্য এবং দর্শকদেরকে বোঝানোর জন্য। তো আজকে তাহলে এইটা এই পর্যন্তই, তো সামনে আমরা আবার কথা বলবো না অন্যদিন অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।